রা 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 একটা জায়গা, চারদিকটা শুধুই অন্ধকার। জমকালো অন্ধকারের ভিতরে মনে হয় এসে পড়েছি। কেউ মনে হচ্ছে আমার হাত পা কেটে নিয়েছে বা অবশ করে দিয়েছে, তাই আমি কিছু অনুভব করতে পারছি না। অন্ধকারটা আমাকে তার দিকে টানতেছে। শুধু একটা আওয়াজই আমার কানে আসতেছে, এসো, আমার কাছে এসো। আমি চিৎকার দিয়ে উঠলাম। ভয়ে আমার শরীর ঘেমে গেছে। আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি প্রতিদিনই এইরকম স্বপ্ন দেখি। নিহান বাবা, দরজা খোলো। আমি দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে বসলাম। কি হয়েছে বাবা, আবার কি ওই স্বপ্ন দেখেছিস? মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আম্মু। আচ্ছা আম্মু, বলো না আমার সাথে কেন এইরকম হচ্ছে? আমি একই স্বপ্ন বারবার দেখতেছি কেন? কি কারণে এমন হচ্ছে? বাবা, কিছুই হবে না, আল্লাহ সব ঠিক করে দেবেন, শুধু ভরসা রাখো। আম্মু। অনেক কথা হয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো। আজ না তোমার কলেজের প্রথম দিন, আর কোনো কথা নয়, যাও। আম্মু। তারপর আম্মু আমার রুম থেকে বের হয়ে গেল, কিচেন রুমে গেল রান্নার কাজ শেষ করতে। কারণ আমি আর আব্বু আম্মুর হাতের রান্না খেতে পছন্দ করি। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে হতে পরিচয় দিয়ে দেই, আমি নিহান হাসান নিলয়। আব্বু আম্মুর দুই মাত্র সন্তান। আমার এক বড় আপু আছে। আব্বু একজন ছোটখাটো সফল বিজনেসম্যান আর আম্মু গৃহিণী। এইবার এসএসসি পরীক্ষা দিয়েছি, তার ফলাফলও পাইছি। বগুড়া আজিজুল হক কলেজে ভর্তি হয়েছি। আমার আব্বুর ইচ্ছা ছিল এখানে পড়াবে, তাই এখানেই ভর্তি হয়েছি। বয়স বেশি না, মাত্র 17 বছর। আপাতত এই পর্যন্তই। আমি ফ্রেশ হয়ে এসে কলেজের জন্য রেডি হলাম। তারপর বের হয়ে ডাইনিং টেবিলে গেলাম। দেখি আব্বু বসে আছে আর আম্মু খাবার সাজাচ্ছে, না মানে ডাইনিং টেবিলে রাখছে। আসসালামু আলাইকুম আব্বু, তাড়াতাড়ি এসো, তোমার জন্য বসে আছি। ওয়ালাইকুম আসসালাম আব্বু। আসসালামু আলাইকুম। তোমার জন্য তাড়াতাড়ি আসলাম। ঈশা আর যা যা আছে সেগুলো তাড়াতাড়ি নিয়ে এসো। ঈশা আমার বড় আপু। নিয়ে আসতেছি আম্মু। নাও, সবাই খাওয়া শুরু করো। আমরা সবাই খাওয়া শুরু করলাম। অনেক মজাদার হয়েছে। আপনারা খাবেন? ঢেলে দেই। তা আব্বু, আজ তো তোমার কলেজে ফার্স্ট দিন, কেমন লাগছে তোমার? আমি খুব এক্সাইটেড। তা বয়স তো অনেক হলো, এখন না হয় একটা জিএফ বানাও। আমি তোমার ছেলে আব্বু। তাতে কি, আমরা তো ফ্রেন্ড, তাই না? আর তাছাড়াও তোমার বয়সে থাকতে আমার 2-3টা জিএফ ছিল। কি? এইবার খাইছে আব্বুরে, যাবে কই জানদু। আরে না, কিছু না, বাদ দাও। আজ আসো তুমি রাতে, বুঝবো কত চাইলে কত ভাত। এইরকম ভাবেই চলতে থাকলো আমাদের দুষ্টু মিষ্টি কথাবার্তা। এর ভিতর দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আমি গেলাম। আব্বু, কিছু টাকা লাগবে। 200 টাকা আপাতত রাখো, আরও লাগলে বইলো। আচ্ছা ঠিক আছে আম্মু, আল্লাহ হাফেজ, আমি গেলাম। আচ্ছা, দেখে শুনে যাবা। এই যে শুনছো, বলো। নিহান না আজকে ওই স্বপ্নটা দেখছে, কি যে হচ্ছে আমার ছেলেটার সাথে। শেষে কিনা ও সত্যিটা জেনে যায়। আমার যে খুব ভয় হচ্ছে গো। তুমি বেশি চিন্তা করো না তো, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আমি অফিসে গেলাম। এই বলে আব্বু বাহির হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আমি আব্বু আম্মুদের বলে বাসা থেকে বের হয়ে আসলাম। মনের ভিতর টান টান উত্তেজনা। আর হবেই বা না কেন, আজকে আমার অনেক দিনের স্বপ্নটা পূরণ হবে। অনেক দিনের আশা ছিল আমি কলেজে যাব, তা আজকে পূরণ হতে যাচ্ছে। আপনারা তো আমাদের মনের অবস্থা কিরকম বুঝতেই পারতেছেন। একটা রিক্সা নিলাম কলেজে যাওয়ার জন্য। কলেজটা আমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে। ছোটবেলা থেকে আমার বন্ধু নেই বললেই চলে, তাই নিজের মতো করে চলার চেষ্টা করি। একটা জায়গায় 2জন পুরুষ ও মহিলাকে বেঁধে রাখা হয়েছে এক বিশেষ ধরনের দড়ি দিয়ে, যার নাম ঠান্ডার রোগ। 2জনের গলায় শিকল দেওয়া, 4 হাত পায়ে ঠান্ডার রোগ দিয়ে বাঁধা। হঠাৎ করে তাদের সামনে এক ব্যক্তি চলে আসলো। সে ব্যক্তি বলল, কেমন আছে সপ্তম রাজা হিরান? ওপস,
প্রাক্তন রাজা, দুর্বল রাজা, আর তার সাথে মহান হিরানো, তার সাথে হিরিয়ানা। হা 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 হা। লোকটা তাচ্ছিল্য নিয়ে হাসতেছে আর বন্দি দুইজন তার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। তারা কোনো কিছু করতে পারতেছে না, বয়সের ভাবে যেন নুইয়ে পড়েছে। লোকটি আবার বলে উঠল, কই তোদের বংশধর? আমাকে নাকি শেষ করতে আসবে? মনে তো হচ্ছে সে এতদিনে মারা গিয়েছে। নিকলার, অপেক্ষা কর, সে আসবে। আর 3 বছর অপেক্ষা কর, এসে তোর এই সাম্রাজ্যকে ধ্বংস করে দিবে। সেদিন তুই শুধু জেদ থেকে দেখবি, তোর কিছুই করার থাকবে না। আমি তার আগেই তাকে শেষ করে দিব। তুই তার কিছুই করতে পারবি না, শয়তান। হিরনের কথায় নিকলার যা রেগেছিল তার থেকেও আরো বেশি রেগে গেল। তাই সে হিরান ও হিরিয়ানাকে ঠান্ডা রূপ দিয়ে লাইটিং শক দিল উচ্চ মাত্রায়। এতে করে তারা দুজন আহ বলে চিৎকার দিল, তবুও তাদের হাসি যেন থামতেছে না। এগুলো দেখতে না পেরে নিকলার চলে গেল। কলেজে এসেছি অনেকক্ষণ হলো, এখন ক্লাসে বসে আছি। আজকে প্রথম দিন দেখে ক্লাস শুরু হতে একটু দেরি হবে, যার ফলে যে যার যার মতো করে বসে থেকে গল্প করতেছে। আমার পাশে একটা ছেলে এসে বসলো আর বলল, হাই, হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? ফ্রেন্ডস হবেন? কেন নয়? ফ্রেন্ডস যেহেতু হয়েছি, আপনি তুমি না বলে তুই বলাটাই বেটার হবে, কি বলিস? আমার সমস্যা নাই। আমি রাফি, তুই? আমি নিহান। আমরা কথা বলা বাদ দিলাম, ক্লাস শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। আমার আর রাফির মধ্যে অনেকটা ভাব হয়েছে। আমাকে অনেক অনেক ভালো লাগছে, নিজেরা পরিচিত হয়ে নিয়েছি। বাড়ি, কলেজ, পড়াশোনা আর রাফির সাথে ঘোরাঘুরিতেই একটা বছর কোন দিক দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। রাফি আর আমি এই 1 বছরে আগের থেকে অনেকটা ক্লোজ হয়েছি। এই 1 বছরে আমার শরীর অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে দেখতে একটু গুলুমুলু ছিলাম, কিন্তু যখন আমার বয়স 18 হলো তারপর থেকেই 6 প্যাক বডি, চুলগুলো আরো কালো, চোখের মনি হালকা বাদামি ছিল, কিন্তু এখন গাঢ় কালো। আগে রাতের অন্ধকারে ঠিকমতো না দেখতে পেলেও এখন সবকিছু স্পষ্ট দেখতে পারি। এখন আমি ব্রিজে বসে আছি, অবশ্য একটা পার্কের সামনে। পশ্চিম দিকে পড়ন্ত সূর্য যেন বিকালের আভাস দিচ্ছে। রাফিকে এখানে আসতে বলেছি, কিছুক্ষণের ভিতরে রাফি চলে আসলো। তারপর রাফি এসেছে কিছুক্ষণ হলো, আমরা দুজনে বসে আছি। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, তাই কথাগুলোকে গুছিয়ে নিচ্ছি। নীরবতা ভেঙে রাফি বলল, দোস্ত বল, তোর কি এমন গুরুত্বপূর্ণ কথা যে আর্জেন্ট রাখলি? দোস্ত, আমার সাথে কিছুদিন হলো অনেক কিছু অস্বাভাবিক কিছু ঘটতেছে। শুরু থেকে বল। আমার বয়স যেদিন 18 হয়, মানে আমার জন্মদিনের রাত থেকে মনে হচ্ছে আমার শরীর হাওয়ায় ভাসে প্রতিদিন, আর আমার শরীরের ভিতর কোনো কিছু প্রবেশ করে। ঘুমের ভিতরই মনে হয় কেউ যেন আমার শরীরে কোনো কিছু খোদাই করে আঁকে। তারপর আমি একা থাকলে মনে হয় যে কয়েকজন লোক আমার পিছু নেয়। এখন আমি কি করব বল? এটা দেখতেছি তো একটা ভৌতিক ব্যাপার, এর ভিতরে আমি নেই বাবা। তোকে একটা জিনিস দেখাই। কি? আমি চারদিকে একবার তাকালাম, তারপর শার্টের কয়েকটা বোতাম খুলে বুকের মাঝখানটা দেখালাম। বুকে একটা ড্রাগনের ট্যাটুর মতো আঁকা আছে, সেখান থেকে হালকা আলো জ্বল করতেছে। দেখতে অদ্ভুত, কেননা এটাকে জীবন্ত মনে হচ্ছে। লাল আভা আর আলো যেন তার অস্তিত্বের জানান দিচ্ছে। শার্টের বোতাম লেগে দিয়ে আমি বললাম, কেমন দেখলি? আর এটাকে কি মনে হচ্ছে? দেখতে অস্থির, তবে এটাকে ট্যাটু বলবো না। আচ্ছা, তোকে আমার একটা সিক্রেট জিনিস দেখাই। তারপর রাফি তার শার্টের বোতাম খুলে দেখালো। তার শরীরেও ঠিক আমার মতো একটা ড্রাগনের ট্যাটু আঁকা, তবে সেটা ট্যাটু না, খোদাই করা মনে হচ্ছে। তফাৎ এটাই যে সেটা থেকে হালকা নীল আলো আর নীলাভ আভা বের হচ্ছে। আমি শুধু অবাক চোখে তাকিয়ে আছি। আমার সাথে ছোটবেলা থেকে অস্বাভাবিক ঘটতেছে, তাই এটা মানা যায়। কিন্তু রাফি, মাথায় সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, দোস্ত, এটা কি? দেখতে তো ঠিক আমারটার মতোই। এইসবের ব্যাপারে আমি এখন কিছু বলবো না, তবে এটা মনে রাখিস, আমি আর তুই কোনো সাধারণ মানুষ না, আবার অসাধারণও না। আর আজ থেকে সাবধানে থাকিস, আর অনেক কিছুই দেখার আছে, জানার আছে, তার সাথে দেখানোরও আছে। আচ্ছা দোস্ত। আমার এখন যেতে হবে রে দোস্ত, বাসায় কাজ আছে। আচ্ছা যা, আমিও যাব। রাফি চলে গেল, আমিও বাসার দিকে হাঁটতেছি। আমি এখনো একটা ঘোরের ভিতর আছি।
কি হচ্ছে কি এসব আমার সাথে? ভবিষ্যতে আর কি কি দেখতে হবে এইসব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করলাম। সামনে যাই হোক না কেন তা দেখা যাবে। বাড়িতে এসেছি বেশ কিছুক্ষণ হলো। আজকেও কারা জানি আমার পিছু নিয়েছিল। আমি বারে বারে পিছন দিকে তাকাইছি, কিন্তু কাউকে দেখিনি। বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। রাতের খাবার খেয়ে আপুর সাথে আড্ডা দিলাম, তারপর ঘুমাইতে আসলাম। রাতে আবার ওই একই স্বপ্ন দেখে চিৎকার দিলাম। রাতে অন্ধকারকে আমার খুব ভয় করে। আমার চিৎকারের শব্দ শুনে আব্বু, আম্মু ও আপু চলে এলো ঘরে। আম্মু বলল, আব্বু কি হয়েছে? দরজা খোলো। দরজা খোলাই আছে, এসো। ঘামে আমার পুরো শরীর ঘামতেছে। আগে যেরকম স্বপ্ন দেখতাম তার থেকেও ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছি আজকে। বিছানার এক কোণে গুটি সুটি মেরে বসে আছি। আমরা ঘরের ভিতরে এসে বিছানায় বসলো। আব্বু বলল, আবার কি ওই একটাই স্বপ্ন দেখছো? হুম। এই স্বপ্নের জ্বালায় ঠিক মতো ঘুম পাড়তে পারলাম না। আহ ঈশা, চুপ কর। আম্মু, আমি ঘুম পারবো। তোমরা যাও, আমি ঘুম পাড়াচ্ছি। আমি প্রতিদিন এই একই রকম আবদার করি, তাই এটা নতুন কিছু না। আব্বু আর আপু চলে গেল। আমি আম্মুর কোলে শুয়ে আছি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এখন বাজে ভোর 4টা, আর আমি প্রতিদিন এই সময় চিৎকার দেই। আম্মু চলে গেল তার ঘরে। আমি ঘুম আসার কিছুক্ষণ পরে আব্বুকে বলল, আমাদের ছেলের কি হয়েছে? আমি যে এইরকম দেখতে পারতেছি না। মন খারাপ করো না, আমিও তো কম ডাক্তারও সাইটোলিস্ট দেখলাম না, কেউ তো রোগটা ধরতে পারে না। আমি এখন কি করব বলো? ছেলেটার ভবিষ্যৎ কি যে হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুমি বেশি চিন্তা করো না। সকালের ঘুম ভাঙছে আম্মুর ডাকে। এখন ডাইনিং টেবিলে বসে আছি, নাস্তা করে কলেজে যাব। নাস্তাটা সবার সাথে করছি। কলেজে যাওয়ার জন্য বের হয়েছি। এখন রাস্তায় দাঁড়িয়ে আছি রাফির জন্য, একসাথে যাব। কলেজে এসে ক্লাসগুলো করলাম। এখন কলেজের ক্যাম্পাসের মাঠে বসে আছি। রাফি বলল, তারপর বল, এক্সামের প্রিপারেশন কেমন? এই তো চলতেছে মোটামুটি। তোর? চলতেছে। দোস্ত, আমি একটা সমস্যায় পড়ে গেছি রে। কিরকম বল? তোকে বললাম না যে আমি একটা স্বপ্ন প্রতিদিন দেখি? কালকে ওর চেয়েও ভয়ানক একটা স্বপ্ন দেখছি। বল শুনি। আমি ওকে আমার স্বপ্নের কথাগুলো বললাম। প্রতিদিন যে স্বপ্ন দেখি তার সাথে দেখেছি যে এক জায়গায় আগুন জ্বলতেছে, তাতে একজন লোককে আটকে রাখা হয়েছে। তার দেহ থেকে চামড়া খসে খসে পড়তেছে, মাংসগুলো গলে যাচ্ছে, আর তার সাথে আছে কখন ফাটানো চিৎকার। দুর্বল হার্টের মানুষ এটা দেখলে হার্ট অ্যাটাক করতো। আমি রাফিকে বললাম, আমি আর নিতে পারছি না রে, কি করব এখন বল? অপেক্ষা কর, তোর প্রশ্নের উত্তরগুলো অতি শীঘ্রই তোর সামনে চলে আসবে। এই অপেক্ষা জিনিসটাই যে বড় কঠিন। আচ্ছা, এসব কথা বাদ দে। আমরা গল্প করতে থাকলাম। টিফিন পিরিয়ড শেষ হলো, আবার ক্লাস করতে আসলাম। ক্লাস শেষে বাড়িতে চলে আসছি। আজকে আর কোথাও যাব না। কিছুদিন পার হয়ে গেল একই রকম ভাবে। আজকে কলেজে যাইনি। সকাল থেকে মনটা খারাপ, নিজের ভিতরের অস্থিরতাটা টের পাচ্ছি। আর কতকাল একা থাকবো? এখন পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড খুঁজে পেলাম না। যে আমার যে ছোট ছোট ছেলেদের 2-3টে করে জিএফ আছে, আর আমার সারা কপালেই ফুটা, একটাও নাই। ওই কেউ আমার একটা জিএফ দাও। সন্ধ্যার দিকে বাসা থেকে বাইরে হয়েছি হাঁটতে। বাড়িতে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। অবশ্য বাইর হওয়ার আরো একটা কারণ আছে। রাতের শহরটা দেখতে কেমন লাগে তা দেখবো। অনেক দিনের ইচ্ছা এটা। সন্ধ্যার পর আম্মু বাসা থেকে বাহির হতে দেন না। আমি ছোটবেলা থেকে অন্ধকারকে ভয় পাই, আর তাই আমার আম্মু আমাকে নিয়ে চিন্তা করেন সব সময় কিছু হয়ে গেল না তো। কারণ ছোটবেলায় একবার গ্রামে বেড়াতে গিয়েছিলাম, সেখানে রাতের বেলা অন্ধকার দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিলাম, আর যার ফলে এত চিন্তা। আজকে কাউকে কিছু না বলে এক প্রকার লুকিয়ে বাড়ি থেকে বাইরেছি। কারণ সবার মতো আমারও যে রাতে ঘুরতে ইচ্ছা করে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে শহরটা পেরিয়ে জঙ্গলের দিকে চলে আসছি তা বুঝতেই পারিনি। প্রতিদিনের মতোই আজকেও কিছু লোক আমার পিছু নিয়েছে। এমনিতেই অন্ধকার, তার উপর আমি একা। ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু না। দূরে এগোতেই দেখলাম আমার সামনে কিছু লোক দাঁড়ানো। তাদের সামনে একজন দাঁড়িয়ে আছে। তাদের গায়ে অদ্ভুত ধরনের পোশাক, কারো হাতে লাইটিং, পানি, আগুন এসব আছে। মনে হচ্ছে যে তারা আমারই অপেক্ষা করতেছে। হঠাৎ করেই তাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আমাকে লাইটিং শক দিল। আমার শরীর তা সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে গেলাম।
তার আগেই একটা কণ্ঠে ডাক শুনতে পেলাম। আমাকে নিহান বলে ডেকে উঠল। একটা জায়গায় বন্দী হয়ে পড়ে আছি, একটা খোলা মাঠের ভিতরে। যেদিকেই তাকাই সেদিকেই ঘন বন। আমার জ্ঞান ফিরেছে একটু আগেই। আমার পাশেই রাফি অচেতন অবস্থায় পড়ে আছে। তার মানে তখন রাফি আমাকে ডেকেছিল। আমি হাঁটু কেড়ে বসে আছি, বলা যায় আমাকে ওই রকম করে বসে রাখা হয়েছে। অদ্ভুত ধরনের লোকজন তাদের ভিতরেই কথা বলতেছে। আমাদের কি যেন ধরে নিয়ে আসছে তা এখনো জানি না। একটা লোক আমাদেরকে এসে বলল, এদের নিয়ে চল, এদেরকে কিছুক্ষণ পরই মেরে ফেলা হবে। দুজন লোক এসে আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে। আমাদের হাত পা অদ্ভুত একটা জিনিস দিয়ে বাঁধা। একটু নড়াচড়া করলেই ইলেকট্রিক শক খাচ্ছি। আজকে হয়তোবা আমাদের শেষ দিন। এই পৃথিবী থেকে মুছে যাবে আমাদের অস্তিত্ব। আমাদেরকে একটা জায়গায় নিয়ে এলো, অবশ্য সেটা উড়িয়ে, যেখানে অনেকজন লোক একত্রিত হয়ে আছে। আমাদের দুজনকে একটা জায়গায় নিয়ে এসে বলল, লোকজনের কাপড় দেখতে অদ্ভুত, তার সাথে তাদের ক্ষমতা। একজন বলে উঠল, একে আগে মারবো, আজ 19 বছর পর পেলাম একে। 19 বছর আগে যে ভুল করেছিলাম সেটা আজ করতে চাই না। আমাকে উদ্দেশ্য করে বলল লোকটি, এদের সাথে কিসের শত্রুতা আমার তা জানি না। আজকের পর আর হয়তো ফিরে যেতে পারবো না আমি। তারপর আমাকে যখন একজন মারতে আসবে তখন তার উপর ওয়াটার ব্লেড পড়লো। তার ফলে সে সেখানেই মারা গেল। পাশে তাকিয়ে দেখি রাফি সেখান থেকে মুক্ত হয়েছে। রাফির চোখ পরিবর্তন হয়ে নীল আলো জ্বলতে লাগলো। তার গায়ে একটা পোশাক চলে এলো যেটা উজ্জ্বল নীল বর্ণের। সেই পোশাকের উপর পানির আর্মার। রাফি আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, অনেক দেখছি আর অপেক্ষাও করেছি, কিন্তু আর না, এখন হবে সামনাসামনি লড়াই। তাদের লিডার কয়েকজনকে পাঠিয়ে দিল। রাফি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চারদিকে একটা শিল্ড তৈরি করে দিল। আমার দিকে তাকিয়েই বলল, দোস্ত কিছুক্ষণ অপেক্ষা কর, আমি এদের শেষ করে আসি। ততক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে কোথাও যাবি না। এই বলে সে আমাকে মুক্ত করতে দিল। তারপর সামনের দিকে তাকালো। কয়েকজন আমাদের দিকে এগিয়ে আসছে, তাদের হাতে ভিন্ন ধরনের অস্ত্র। রাফি একটা ঘূর্ণিঝড় তৈরি করলো, তার ভিতরে তাদেরকে ফেলে দিল। এটা তাদেরকে অনেক দূর নিয়ে গেল। আরো কয়েকজন এগিয়ে আসতেছে। রাফি পানিকে আহ্বান করলো, যার ফলে অনেক পানি তার কাছে চলে আসলো। সে পানিতে অনেকগুলো সোর্ডের রূপ দিল। তারপর সেগুলোকে সামনের দিকে নিক্ষেপ করলো। যাদের গায়ে সোর্ডগুলো লাগতেছে তারা তখনই মারা যাচ্ছে। কয়েকজন রাফির উপর অ্যাটাক করলো। তারা একসাথে তার দিকে পানি, আগুন, বাতাস দিয়ে অ্যাটাক করলো, যার ফলে রাফি আহত হলো। তবুও তাদেরকে শেষ করে দিল। ওদের লিডার বলে উঠলো, এই বলে সে রাফির উপর লাইটিং শক কয়েক হাজার ভোল্টেজ দিল। এটা সহ্য করতে না পেরে রাফির আর্মার ভেঙে গেল আর সে গুরুতর আহত হলো। তার অনেক জায়গায় ক্ষত হয়েছে, যা আস্তে আস্তে হিল হচ্ছে, কিন্তু উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। এখন লোকটা আমার দিকে এগিয়ে আসতেছে। আমি এইসব দেখে আগে থেকে আশ্চর্য ও অবাক হয়ে আছি। শিলটা আস্তে আস্তে মিশে যাচ্ছে। লোকটা আমার কাছে চলে এলো সেকেন্ডের মধ্যেই। তার হাতে একটা শার্ট নিয়ে আসলো, সেটা দিয়ে আমার উপর তার লাইটিং ব্লেডের স্পেশাল প্রয়োগ করলো, যার ফলে তার সোর্ড থেকে লাইটিং বের হয়ে আমার দিকে আসলো। এটা আগের থেকেও মারাত্মক। এটা আমার শরীরে এসে লাগলো। আমার অনেক যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। হঠাৎ আমার শরীরে থাকা ড্রাগনটা ট্যাটু জ্বলে উঠলো। আমি একটা জায়গায় চলে আসলাম, সেখানে সবকিছুই সাদা। আমি হাঁটতে থাকলাম। হঠাৎ এক জায়গা থেকে আওয়াজ আসলো, স্বাগতম আমার আমি। আওয়াজটা শুনে আমি চারদিকে তাকাতে থাকলাম, বুঝতে চেষ্টা করতেছি এটা কোন দিক থেকে আওয়াজটা এলো, তবে আমি তা বুঝতে ব্যর্থ হলাম। আবার বলল, আমাকে খুঁজে লাভ নেই। কে তুমি? আমি তো তুমি। মানে? কিছুই না। আমার সামনে আসো। এই তো আমি। আমি চারদিকে চোখ ঘোরানো বাদ দিয়ে সামনের দিকে তাকালাম। একটা ছেলে দোলনায় বসে আছে, দেখতে হুবহু আমারই মতোই। আমি তার কাছে চলে গেলাম। আমি তার গায়ে হাত বুলায় দিয়ে দেখতে লাগলাম এটা সত্যি নাকি। দেখতে আমার মতোই, তবে গায়ের রংটা আমার থেকে উজ্জ্বল সাদা। আমি তার পুরো শরীর হাতায় দেখতে লাগলাম। আমি অবাকের চরম পর্যায়ে চলে গেছি। কি করতেছি না করতেছি কিছুই বুঝতে পারছি না। সে বলে উঠলো, এইভাবে দেখে কোনো লাভ হইব না। আমি মানি তুমি, শুধুই তুমি। মানে? আহারে, মানেটা বাদ দাও। এখন আমাকে তোমার ভিতরে প্রবেশ করতে দাও। এখন দেখবে
বাচ্চারা আমার খেলা। আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে আমার মাঝে প্রবেশ করলো। এখন আমার দেহটা আর আমার কন্ট্রোলে নেই, সে আমার দেহটাকে চালাইতেছে। আমি শুধু দু চোখ দিয়ে দেখতেছি। ইস, কেউ যদি এখানে আমাকে পপকর্ন দিয়ে যেত তাহলে খাইতে খাইতে দেখতাম। আমি আবার সেই জায়গায় এসে দাঁড়ালাম যখন লিডারটা আমার দিকে লাইটিং ব্লেড ছুড়ে দিল। আমার হাত দিয়ে একটা শিল্ড তৈরি করলো, যার ফলে লাইটিংটা আর এগোতে পারলো না। তারপর আমার ডান হাত সামনের দিকে ধরলো, তারপর একটা স্পেল পড়লো, তারপর ডান হাত থেকে সাদা একটা রোশনি বের হলো। কিছুটা দূর যেয়ে সেটা ড্রাগনের রূপ নিল। আবার সেই ড্রাগন থেকে অনেকগুলো ড্রাগন বের হলো, সেগুলো রাফিবাদে সবার দিকে ছুটে গিয়ে সবাইকে শেষ করে দিল। ড্রাগনের রং হলো লাল ও নীল মিশ্রিত। ড্রাগনটা যখন লিডারটিকে মারতে যাবে তার আগে ওই ব্যক্তি অস্পষ্ট করে বলে উঠলো, ড্রাগনিয়া। আমি অতটা আমলে নিলাম না। আমি আবারও সেই জায়গায় চলে আসলাম, আওয়াজ শুনলাম। ফাইটটা কেমন লাগলো আমার? আমি আগে তুমি বলো, কে তুমি? আবার